আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাসে। আজকে আমি বাস্তব সংখ্যার যে দ্বিতীয় ক্লাসটি ছিল আপনাদেরকে বলেছিলাম যে আগামী দিন দ্বিতীয় ক্লাসটি নিব। আজকে বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাসটি হবে। তো আপনারা যারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন, এবং কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনার ঠিকানাটা উল্লেখ করবেন। ওকে, আমি কিছু সময় নিচ্ছি জাস্ট প্রত্যেকে যাতে ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে এই জন্য জাস্ট 1-2 মিনিট সময় নিয়ে নিচ্ছি। বাস্তব সংখ্যার আজকে দ্বিতীয় ক্লাসটি হবে। আশা করি আপনারা প্রত্যেকে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভাজ্যতা, এরপরে হচ্ছে ভগ্নাংশের ক্ষুদ্রতম ভগ্নাংশ বৃহত্তম ভগ্নাংশ চেনার উপায়, এবং দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি। এছাড়াও বিবিধ যে প্রবলেমগুলো আছে আরো কিছু নতুন নতুন প্রবলেম আমরা তুলে ধরার চেষ্টা করব। যত দ্রুত আমরা শুরু করতে পারি সেটাই বেটার হবে। তো এই মুহূর্তে আমি জাস্ট একটু দেখে নেব যে আমার সাউন্ড বা ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, অনেকেই সংযুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি প্রিন্স খান। আচ্ছা, একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে বা ভিডিও দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। তো যাই হোক, আমি গত ক্লাসে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যা আপনারা একটু প্রশ্নটা অ্যান্সার করতে করতে অন্যরা জয়েন করে নিন। নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোন সংখ্যাটি মৌলিক? এখানে আমরা অপশনগুলো নিয়ে নিচ্ছি। আশা করছি যে আপনারা অ্যান্সার দিতে পারবেন। যে গত ক্লাসে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম যে কোন সংখ্যাগুলো মৌলিক আর কোন সংখ্যাগুলো যৌগিক, এবং এই নিচের কোনটি মৌলিক সংখ্যা এটার সাথে আমাদের এই বিভাজ্যতারও একটা সম্পর্ক রয়েছে, যে কারণে এই প্রশ্নটি দেয়া। তো আপনারা উত্তর করতে থাকেন, আমি তো উত্তর বলেই দেবো, এবং এই উত্তরগুলো করার জন্য আমাদের কি কি টেকনিক অবলম্বন করতে হবে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে না, থ্যাংক ইউ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? অ্যান্সার আমরা বলে দিয়েছি 91, 87, 63 এবং 59। তো এই ধরনের এই সংখ্যাগুলো অনেক ছোট সংখ্যা, আমাদের বড় সংখ্যাও থাকতে পারে যে এই সংখ্যাটি কি মৌলিক হবে কি হবে না। তো আমরা এই সংখ্যাগুলো মৌলিক কিনা এটা জানার জন্য একটু বিভাজ্যতার সাহায্য নিই। আমরা জানি যে কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে সেই সংখ্যাটাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। তো কোন সংখ্যাগুলো বিভাজ্য হয় বা আমরা কোন কোন সংখ্যা দিয়ে বিভাজ্যতা চেক করতে পারি? তো সর্বপ্রথম আমরা একটু দেখবো যে সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য কিনা। ছোট থেকে আসবো, 2 দ্বারা। আমরা জানি যে 2 দ্বারা বিভাজ্য সকল সংখ্যাই কি জোড় সংখ্যা। তো কোনো সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো সেক্ষেত্রে আমাদের আর ওই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলা যাবে না, অর্থাৎ জোড় সংখ্যা শুধুমাত্র 2 ছাড়া
সকল সংখ্যাই কি হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, যার কারণে ওই সংখ্যাগুলো যৌগিক। আর শুধুমাত্র 2টাই হচ্ছে আমাদের মৌলিক, এটা আমরা জানি। এর পরবর্তীতে 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, আমরা এর জন্য ওই সংখ্যাগুলোর মানে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি, যেই সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব এই সংখ্যার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতে হলে ওই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। আবার 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক অবশ্যই কত হবে, 5 অথবা 0। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি। তো এর পরবর্তীতে আমরা চেক করব হচ্ছে 7 দিয়ে বিভাজ্য কিনা এবং 11 দিয়ে বিভাজ্য কিনা। তো এটার জন্য আমরা একটু ভাগ করে দেখব যে কোন সংখ্যাগুলোকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। এই অঙ্কগুলো ছাড়া অন্য কোন অঙ্ক দিয়ে আমাদের কি করতে হবে না, এই বিভাজ্যতা চেক করতে হবে না মৌলিক সংখ্যা জানার জন্য। এর থেকে সাধারণত বড় কোনো সংখ্যা দিয়ে আমাদের দেওয়া থাকে না। তো অনেক ক্ষেত্রে আমরা গতদিন যেমন দেখেছি যে কোনো সংখ্যার বর্গও দেওয়া থাকতে পারে, যেমন বলে দিল যে 169। তো 169 সংখ্যাটিকে তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ হচ্ছে যে এটা 13 দিয়ে ভাগ করা যায়, 13কে হোল স্কয়ার করলে 169 হয়। তো এরকম যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যদি আমরা 1 থেকে 20 এর মধ্যে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে আমরা খুব দ্রুত অ্যান্সার দিতে পারবো। তো এটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে 91, 87, 63 এবং 59 এই সবগুলো সংখ্যাই কি আমাদের বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে তখন আর আমাদের কি করতে হবে না, এই 2 দ্বারা তো দেখতে হচ্ছে না, এখন 3 দ্বারা বিভাজ্য কিনা। তো 9 আর 1 যোগ করলে হয় 10, 10 3 দিয়ে বিভাজ্য না। 7 আর 8 যোগ করলে 15, 6 আর 3 যোগ করলে হবে 9, আর 5 আর 9 যোগ করলে হবে 14। তো এই ক্ষেত্রে এই 15 এবং 9 দুইটা সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এই সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা নয়। এখন কথা হচ্ছে যে এখানে আছে হচ্ছে সমষ্টি 10 আর হচ্ছে 14, তার মানে এই সংখ্যা দুটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। যেহেতু এই সংখ্যা দুটাকে 3 দিয়ে ভাগ করা যায় না, তো পরবর্তীটা দেখবো যে 5 দিয়ে যায় কিনা। কিন্তু প্রথম অঙ্কটা এটারও প্রথম অঙ্কটা 5 অথবা 0 নেই। আচ্ছা, তার মানে 5 দিয়ে আমরা চেক করতে পারলাম না। 7 দিয়ে ভাগ করা যায় কিনা, আমরা জানি 7 দিয়ে 91 কে ভাগ করা যায়, 7 13 হচ্ছে 91। তাহলে এটাও আমাদের যৌগিক। মৌলিক হবে কোনটা, এই সংখ্যাটি হবে মৌলিক। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। এই সেম প্রশ্নের আরো একটি অপশন দিয়ে দিচ্ছি আমি, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আরেকটা প্রশ্ন দিচ্ছি, 91, 143, এরপরে হচ্ছে 47 আর হচ্ছে 87। তো 11 দিয়ে যে ভাগ করা যায় কিনা এটার ব্যাপারেও আমরা একটা টেকনিক্যালি মনে রাখতে পারি যে যে কোনো সংখ্যা থাকলে এই সংখ্যার জোড় স্থানীয় অঙ্কগুলোর যে সমষ্টি হবে আর বেজোড় স্থানীয় অঙ্কগুলোর যে সমষ্টি হবে, এই দুইটা সমষ্টি একই হবে। মানে এই দুটো সংখ্যার সমষ্টির পার্থক্য 0, মানে সমষ্টি সমান। যেমন 1 4 3 এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য, দেখি বোঝা যাচ্ছে। কেন আমি বললাম যে 11 দিয়ে বিভাজ্য, এটার 1 2 3 এটা হচ্ছে আমরা জাস্ট স্থানীয় মানগুলো যদি লিখি, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা হচ্ছে বিজোড় স্থানীয়, আর জোড় স্থানীয় সংখ্যা হচ্ছে একটা, মানে জোড় স্থানে আছে। তো এই জোড় স্থানীয় একটা সংখ্যার সমষ্টি 4, আর বিজোড় স্থানীয় 1 আর 3 এই দুইটার সমষ্টি হচ্ছে 4। তো দুইটারই কি সেম আসছে বা একই আসছে, দুইটার পার্থক্য বের করলে 0 হবে, অর্থাৎ এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। তো এভাবে করে আমরা মনে রাখতে পারি যে 11 দিয়ে কোন সংখ্যাটি বিভাজ্য। তো আমি এখান থেকে পেয়ে গেলাম যে এই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য,
তার মানে এই সংখ্যাটি কি হবে না, মৌলিক সংখ্যা হবে না, এটা 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপরে আসি 91। আমরা তো মাত্রই দেখছি যে 91 কে 7 আর 13 গুণ করলে 91 হয়, তাহলে এই সংখ্যাটিও কি আমাদের মৌলিক সংখ্যা নয়। আছে 47 আর হচ্ছে 87। তো 47 আর 87 একটাও কি নাই, মানে বিজোড়, দুইটাই বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নয়। আমরা প্রথমে যোগ করি, 4 যোগ 7 হবে 11, 8 যোগ 7 হবে 15। তো এই 15 কে তো আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, আর বাকি রইল 47। তো 47 কে 3 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 11 দিয়েও যায় না, এই সংখ্যাটি হবে আমাদের মৌলিক সংখ্যা। ওকে, আপনারা খুব দ্রুত অ্যান্সার করে ফেলেছেন সবাই আমার আগেই। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, আলমগীর হোসেন একটা প্রশ্ন করেছেন যে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তো ভাই প্রশ্নটা একটু সমাধান করে এরপরে আমি আমার প্রশ্নগুলোতে যাব, না হলে কমেন্ট করতে করতে দেখা যাবে যে প্রশ্নটা অনেক নিচে চলে যাবে, পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। তো কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা এই 346 কে ভাগ করলে অবশিষ্ট থাকবে হচ্ছে 11। সম্পূর্ণ প্রশ্নটি লিখলাম না, কমেন্টে তো আছে, আপনারা একটু দেখে নেবেন। অবশিষ্ট থাকবে হচ্ছে 31 অবশিষ্ট থাকবে, সরি। আচ্ছা, তো আমরা জানি যে ভাজক যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, এই সংখ্যাটা সবসময় কি হবে, ভাগশেষ অপেক্ষা বড় হবে। যদি বিশ্বাস না হয় আমরা একটু ভাগ করে দেখি। যেমন 3 দিয়ে আমি 16 কে ভাগ করতেছি, তো 3 5 15 থাকে হচ্ছে 1, এখানে ভাগশেষ হচ্ছে 1। তো আমি তো এটাকে এরকম ভাবেও লিখতে পারতাম যে 3 4 হচ্ছে 12 আর ভাগশেষ হবে 4। তো তখন কিন্তু আমার অঙ্কটা হতো কি, আসলে তখন এই অঙ্কটা হতো না, তার মানে আমার এখানে ভুল হয়েছে। তো সবসময় আমরা মনে রাখবো যে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলো অবশ্যই এই ভাগশেষের থেকে কি হতে হবে, বড় হতে হবে। এই যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব এই সংখ্যাটা অবশ্যই ভাগশেষ অপেক্ষা বড় হতে হবে। তো এখন আমাদের এখানে বলছে যে অবশিষ্ট থাকবে হচ্ছে 31। তো 31 যদি অবশিষ্ট থাকে, তার মানে আমাদের যেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব, যে স্বাভাবিক সংখ্যাগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে, ওই সংখ্যাগুলো অবশ্যই কি এই 31 অপেক্ষা বড় হবে। সংখ্যাগুলো অবশ্যই 31 অপেক্ষা বড় হবে। আচ্ছা, আর একটা বিষয়, যে আমাদের 31 অবশিষ্ট থাকে, তাহলে আমরা যদি এইখান থেকে এই 346 থেকে 31 বিয়োগ করে দেই, থাকবে কত, 5 1 3 315। এই 315 কে যদি আমি ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমার অবশেষ থাকবে না। যেমন 3 দিয়ে 16 কে ভাগ করার সময় আমার 1 অবশিষ্ট ছিল, তো আমি যদি আগে থেকে এই 16 থেকে 1 বিয়োগ করে নিতাম, আমার ফলাফল আসতো 15। এই 15 কে 3 দিয়ে ভাগ করলে আমার কোনো অবশেষ থাকবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের এখন থেকে যদি এরকম থাকে যে এত এত অবশিষ্ট থাকে, তো এই সংখ্যাগুলোকে আমরা প্রথমেই এই মূল সংখ্যা থেকে বিয়োগ করে নিতাম। আমি জাস্ট বোঝানোর জন্য এত কথা বলে যাচ্ছি, অঙ্ক করতে কিন্তু এত টাইম লাগবে না বা এত সময় লাগবে না, খুব দ্রুত অঙ্কটা করা যাবে। 346 কে 31 দিয়ে ভাগ করলে যেহেতু, সরি, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যেহেতু 31 অবশিষ্ট থাকে, তো আমরা প্রথমে 31টা বিয়োগ করে নিলাম, এবং আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অবশ্যই কি হবে, 31 অপেক্ষা বড় হবে। এখন দেখি এই 315 কে কত কত দিয়ে ভাগ করা যায়, তাই তো, বা 315 এর সকল গুণনীয়ক গুলো কত। আমরা যদি 315 কে 1 দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো 1 আর হচ্ছে 315। আমরা যদি, তো 1 কে তো নিতে পারবো না, পাশাপাশি লিখে যাচ্ছি। এরপরে 315 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে কি ভাগ করা যায়, 3 আর 1 4 আর 5 হচ্ছে 9, তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে যদি আমরা এই 315 কে ভাগ করি, আমরা পাবো হচ্ছে 105। 5 দিয়ে, যেহেতু সবশেষের একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5, 5 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তো 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তখন আমরা পাবো 5 6 30, থাকবে 1 15, 3 5 15, অর্থাৎ 63। 5 যেহেতু জোড় সংখ্যা না, 6 দিয়ে তো ভাগ করার প্রশ্নই ওঠে না। 7 দিয়ে কি ভাগ যাবে, 4 7 28, 7 দিয়ে যদি ভাগ করি 4 7 28, থাকে হচ্ছে 3 35, আর হচ্ছে 5 7 35। তো 7 দিয়ে ভাগ যাবে হচ্ছে 45 বার। এরপরে 8 দিয়ে ভাগ যাবে না, 9 দিয়ে কি ভাগ যাবে কিনা আমাদের একটু দেখতে হবে, যে 9 দিয়ে
আমাদের এখানে 3 আর 1 4 আর 5 9, তার মানে যাবে, ভাগ করা যায়। তো 9 দিয়ে যাবে কতবার? 9 দিয়ে এটাকে ভাগ করা যায় হচ্ছে 3 নং 27, আর থাকে হচ্ছে 4 45, 45 এর মধ্যে 9 দিয়ে যাবে হচ্ছে 5 বার 35। তো আমরা যে সংখ্যাগুলো পেলাম এই সবগুলো হচ্ছে 315 এর গুণনীয়ক, অর্থাৎ এই সবগুলো সংখ্যা দিয়ে যদি আমি 346 কে ভাগ করি 31 অবশিষ্ট থাকবে। কিন্তু আমি সবগুলো সংখ্যা নিতে পারবো না। কেন পারবো না? কারণ সংখ্যাগুলো আমার 31 অপেক্ষা বড় হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো হবে 35, 45, 63, 105 এবং 315। তো আশা করি আলমগীর ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি। যে কারো যে কোনো প্রবলেম থাকতে পারে, আপনারা বিনা সংকোচে করতে পারেন। হয়তো সবগুলো লাইভ ক্লাসে যদি সমাধান করতে নাও পারি, পরবর্তীতে কমেন্টের মাধ্যমে হলেও সমাধান করে দেওয়া হবে। তো এর পরবর্তী প্রশ্নটা নিচ্ছি যে নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন সংখ্যা 2 এবং 7 দ্বারা বিভাজ্য? তো অপশনগুলো নিয়ে নিচ্ছি। 365, 362, এরপরে আছে হচ্ছে 361, আর ঘ নম্বরের অপশনটি হচ্ছে কোনটিই নয়। কোনটিই নয়। তো দ্রুত আপনারা অ্যান্সার করতে পারেন যে নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য। তো গত ক্লাসে বলেছিলাম যে দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এই দুইটা সংখ্যার লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে, এবং থাকলে এই দুইটা সংখ্যার লসাগু। অর্থাৎ নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য না বলে আমি বলতে পারি যে নিচের কোন সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। 2 দিয়েও ভাগ করা যেতে হবে, 7 দিয়েও ভাগ করা যেতে হবে। তো 2 এবং 7 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাটা হচ্ছে 14 এর গুণিতক, বা 14, 28, 42 এভাবে করে 14 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সবগুলো সংখ্যায় 2 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। তো আপনারা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবেন যে আসলে অ্যান্সার কোনটা হবে। নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? এখানে অ্যান্সার আছে হচ্ছে 365, 362, 361 এন্ড কোনটিই নয়। তো আমাদের অনেক সময় লেগে যাচ্ছে, অনেকেই এখন অ্যান্সার করতে পারেন নাই, তার মানে অনেক সময় নিয়ে চলে যাচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার করতে। আমরা কিন্তু একদম অপশনগুলো দেখেই দুইটা অ্যান্সার চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে পারি, কারণ এই দুইটা সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। যে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা হওয়ার কথা। তো এই দুইটা উত্তর বাদ। এখন আমাদের হাতে আরো দুইটা অপশন আছে। একটা হচ্ছে 362, যদি 362 কে 14 দিয়ে ভাগ করা যায় তো এটাই অ্যান্সার, আর যদি ভাগ করা না যায় তাহলে কোনোটিই নয় অ্যান্সার। তো 362 কে ভাগ করে দেখি 14 দিয়ে, আমাদের তো অনেক সহজ হয়ে গেল। এখন 14 দুগুণা 28, থাকে হচ্ছে 8, 82। তো 5 14 70, 6 14 হয় 84, তার মানে ভাগ যায় না, 5 বার ভাগ যাবে, ভাগশেষ থাকবে 12। তো ভাগ করা যাচ্ছে না, তার মানে এই সংখ্যাটিও আমাদের এই 2 এবং 7 দ্বারা বিভাজ্য নয়। তো অ্যান্সার হবে কোনোটিই নয়। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম অ্যান্সারটাই কোনোটিই নয় এসেছে। আচ্ছা, √3 কিভাবে বের করব ক্যালকুলেটর ছাড়া একটু দেখিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমি দেখিয়ে দেবো, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। ক্লাসটা আমি প্রায় 20টার মতো ম্যাথ রেখেছি, এই 20টা শেষ করি, এরপরে সময় থাকলে অবশ্যই দেখিয়ে দিব। শুধু √3 না, যে কোনো যে কোনো সংখ্যার বর্গমূল যাতে আমরা সহজে বের করতে পারি সেই টেকনিকগুলো দেখানো হবে। আচ্ছা, এর পরবর্তীতে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে
ছোটবেলায় আমরা অনেক ফাঁকা ঘর পূরণ করতাম, তো তেমনই একটা অঙ্ক রেখেছি যে 3 একটা ফাঁকা ঘর 8, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে বলা হলো যে ক নম্বরে আছে 6, 7, 8, 9। তো এই ফাঁকা ঘরে বা খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এটাই হচ্ছে উত্তর দিতে হবে। বা এই প্রশ্নটা এরকম ভাবে থাকতে পারতো যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 8 এবং শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে 3। তো এই দশক স্থানীয় অঙ্ক কত হবে যে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এভাবে ভাঙিয়েও বলতে পারে বা বিস্তারিত বলে দিতে পারে। তো যাই হোক, আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবেন। এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন নিচ্ছি, 101 থেকে 199 পর্যন্ত 101 থেকে 199 পর্যন্ত 5 অথবা 7 দ্বারা 5 অথবা 7 দ্বারা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? এটা আমরা বের করব। তার আগে আমরা এই 4 নম্বর প্রশ্নটার একটু উত্তরগুলো নিয়ে নিচ্ছি। ওকে, আপনারা অ্যান্সার করেছেন, ম্যাক্সিমাম অ্যান্সারটাই চলে আসছে যে 7, তাই তো? খ নাম্বারটা বা অনেকে 7 নাম্বার অ্যান্সার দিয়েছেন, 7 অ্যান্সার দিয়েছেন। তো আমরা জানি যে কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যার সমষ্টি 3 দিয়ে ভাগ করা যাবে। একই রকম ভাবে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা গেলে ওই সংখ্যার সমষ্টিকে 9 দিয়ে ভাগ করা যাবে। তো এই দুটো অপশন দেখে আবার আপনারা এত মানে এটা চিন্তা করেন না যে তার মানে সব সংখ্যায় যদি সমষ্টিকে আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে, এমন কিন্তু নয়। শুধুমাত্র 3 এবং 9 এর জন্য বলতেছি যে যে সংখ্যাগুলো সমষ্টি 3 দিয়ে ভাগ করা যায়, অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ করা গেলে সেটা 3 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটি। আবার অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা ভাগ করা গেলে সেটা কি হবে? ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্যের জন্য 3 দিয়ে ভাগ করা গেলে যদি সংখ্যাটি জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করা যাবে। আবারও বলে দিচ্ছি যে যদি সংখ্যাটি জোড় সংখ্যা হয় এবং অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ করা যায় তবে সেই সংখ্যাটি 6 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, তার মানে এক্ষেত্রে 3 আর 8 যোগ করলে হয় 11, 11 আর 6 যোগ করলে হবে 17, 17 কে তো 9 দিয়ে ভাগ করা যাবে না। 7 যোগ করলে হবে 18, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, দুইবার যাবে। তো অ্যান্সার হবে হচ্ছে 7। ওকে, আপনাদেরকে আজকে ক্লাস শেয়ার করার কথা বলা হয় নাই দেখে আপনারা খুব কম শেয়ার করেছেন। তো আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই যারা এখন পর্যন্ত লাইভ ভিডিওটি দেখছেন ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও কিছুটা উপকৃত হতে পারে। তো 101 থেকে 199 পর্যন্ত 5 অথবা 7, আচ্ছা এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে, 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 101 থেকে 199 পর্যন্ত 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তো আগের অঙ্কগুলোতে আমরা দেখে আসছি যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি, আর এখন আমরা দেখব যে 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি। তো অথবা থাকলে আমাদের 5 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোও নিতে হবে, যে সংখ্যাগুলো 7 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকেও হিসাব করতে হবে। ওকে, এবং থাকলে শুধুমাত্র হিসাব করতাম যে যেই সংখ্যাকে 5 এবং 7 দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাটাই কেবল উত্তর। আর অথবা থাকলে 5 দিয়ে ভাগ গেলে উত্তর হবে, 7 দিয়ে ভাগ গেলে উত্তর হবে, তবে কোনো সংখ্যাকে আমরা একাধিকবার গুনবো না। তো 101 থেকে 199 পর্যন্ত 5 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে কতটি? 101 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা আছে কতটি? 99টি। তো 99টিকে আমি যদি 99কে যদি 5 দিয়ে ভাগ করি তো 99 এর মধ্যে 5 দিয়ে ভাগ যাবে, 5 এর ঘরে নামটা পড়ি, 5 কুড়ি হচ্ছে 100, তা একটা বেশি হয়ে যায়। তার মানে এই 5 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আছে হচ্ছে 19টি। আবার 7 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা আছে কতটি? আমরা যদি হিসাব করি যে 7 12 84, তারপরে হচ্ছে 7 13 91, 7 14 হচ্ছে 98, তার মানে এই 7 দিয়ে ভাগ করা যাবে হচ্ছে এরকম সংখ্যা পাবো 14টি এই 99টি সংখ্যার মধ্যে।
1 থেকে 99টি সংখ্যার মধ্যে। আচ্ছা, এখন 5 এবং 7, এই যে আমরা সংখ্যাগুলো পেয়েছি, মোট সংখ্যাগুলো কত আসছে? 33টি সংখ্যা আসছে এখানে। এই 33টি সংখ্যার মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমি 5-এর মধ্যে হিসাব করছি, 7-এর মধ্যে হিসাব করছি। যেমন একটা এক্সাম্পল দেই, এই 35 সংখ্যাটিকে তো আমি 5 দিয়েও ভাগ করতে পারি, 7 দিয়েও ভাগ করতে পারি। তো এই সংখ্যাটিকে আমি একবার এটার মধ্যেও ধরছি, একবার এটার মধ্যেও ধরেছি। তো জাস্ট এটা একটা এক্সাম্পলের জন্য বললাম যে এরকম অনেক সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলোকে আমরা এই দুইটা সংখ্যার মধ্যেই হিসাব করেছি। তো আমার এখন খুঁজে বের করতে হবে ওই সংখ্যাগুলো আছে কয়টা যেগুলো দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো ওইটাকে আমরা জাস্ট দুইটার মধ্যে না গুনে একটার মধ্যে গুনবো আর বাকিগুলো মাইনাস করে দেব। তো 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 5 এবং 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে কয়টা? যদি আমাদের 1 থেকে 99 পর্যন্ত হতো তাহলে বলে দিতাম যে 5 7 হচ্ছে 35 একটা, আর 35 দুগুণ 70 হচ্ছে আর একটা, দুইটা। কিন্তু আমার সংখ্যাটা হচ্ছে 101 থেকে 199। তো 1 থেকে 35-এর মধ্যে আর কোনো সংখ্যা ছিল না যে সংখ্যাটা 35 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 101 থেকে 135 পর্যন্ত সংখ্যা আছে যার মধ্যে যাকে আমরা কি করতে পারি? 35 দিয়ে ভাগ করতে পারি। তো তখন আমরা 101 থেকে 199 পর্যন্ত হিসাব করি যে এই সংখ্যাটা কত। যেমন 105, এই 105কে আমরা কি করতে পারি? 35 দিয়ে ভাগ করতে পারি। এরপরে এর সাথে আরো 35 যোগ করে দিলেই আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব 140। এই সংখ্যাটাকে আমরা 35 দিয়ে ভাগ করতে পারি। এর সাথে আরো 35 যোগ করলে পাবো কত? 175। এই সংখ্যাটিকেও আমরা এই 35 দিয়ে ভাগ করতে পারি। তো এর সাথে আবার 35 যোগ করলে কত হয়ে যাবে? 210 হয়ে যাবে। তো তখন তো সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, 200 আমার লাগবে হচ্ছে 199 পর্যন্ত। তো 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পেলাম আমরা 3টে। তো এই 3টি সংখ্যাকে যেহেতু আমরা দুইবার হিসাব করেছি এই জন্য আমরা 3 মাইনাস করে দিলাম। তাহলে মোট সংখ্যা পাবো হচ্ছে 30টি। বোঝানোর জন্য জাস্ট এত কিছু কথা বলতে হলো যাতে আপনাদের বিষয়গুলো মনে থাকে। তবে অঙ্ক যেহেতু যখন সমাধান করব তখন তো আমি এই রুলসগুলো জানি বা জেনে এরপরে হচ্ছে সমাধান করব, তখন কিন্তু আমাকে এত সময় ব্যয় করতে হবে না এই একটা অঙ্ক সমাধান করার জন্য। তো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো অ্যান্সার 33টি হবে না, অ্যান্সার হবে হচ্ছে 30টি। 101 থেকে 199 পর্যন্ত 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে 130টি। আর একটু ভালোভাবে বোঝার জন্য আর একটু গল্প বলি। ধরেন যে আপনার বাসায় একটা ইনভাইট করেছেন আপনার কিছু ফ্রেন্ডদেরকে, যাদের জন্য দেখা যাচ্ছে যে তাদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে, আপনার ফ্রেন্ড সার্কেলে সবাইকে ইনভাইট করলেন। তো এখন আপনি খাওয়ার জন্য গরু এবং খাসি দুইটাই অ্যারেঞ্জ করেছেন। আপনি হয়তো 40 জনকে দাওয়াত করেছিলেন। তো এদের মধ্যে 10 জন ছিল যারা হচ্ছে মানে অন্য ধর্মের বা গরু খায় না, এরা হচ্ছে খাসি খাবে। তো তাদের জন্য অ্যারেঞ্জ করেছেন। আবার 30 জন আছে যারা গরু খায় বা মুসলিম যারা, এরা। তো মোট আপনি তো জানেন যে এখানে 30 আর যোগ হচ্ছে 10, 40 জন হওয়ার কথা। এখন কিছু বন্ধুরা আপনার কি করলো যে খাসির গোশত দেখে তারা গরুও খেলো খাসিও খেলো। তো তখন আপনি হয়তো যখন হিসাব করে দেখলেন যে গরু খেয়েছে হচ্ছে 35 জন আর খাসি খেয়েছে হচ্ছে 10 জন, সরি, গরু খেয়েছে 30 জন আর খাসি খেয়েছে 15 জন। তার মানে কি এখানে আপনি পেয়ে যাচ্ছেন তখন 45 জন। অর্থাৎ এই 5 জন আছে যারা কি করছে, দুইটাই খেয়েছে, অর্থাৎ দুই দলাই আছে। তো সেই 5 জনকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু মোট যে লোকগুলো ছিল আমার হিসাবটা মিলে যাবে। এইখানটা হচ্ছে যে আমরা এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাকে এই 19টা সংখ্যার মধ্যে একবার হিসাব করেছি, একবার এই 14টা সংখ্যার মধ্যেও হিসাব করেছি, যার কারণে আমাদের সংখ্যা 3টা বেড়ে গেছে, 33টি হয়ে গিয়েছিল। এখন 3 মাইনাস করে দিলে আমরা সংখ্যা পাবো 30টি। আচ্ছা, বুঝি নাই। ঠিক আছে, আমি আরো একবার একটু ট্রাই করি বোঝানোর জন্য। 101 থেকে 199 পর্যন্ত 5 অথবা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 99টার মধ্যে হচ্ছে, আমরা জানি যে 5 আর 19 গুণ করলে হয় হচ্ছে 95। তো এই 1 থেকে 99টি সংখ্যার মধ্যে আমরা সংখ্যা পাবো হচ্ছে 19টি। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো 19টি। আবার এই 7 আর 14 গুণ করলে হবে আমাদের 98। তো এখানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো হচ্ছে 14টি। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 19টি, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 14টি।
আবার 5 এবং 7 দুইটি সংখ্যা দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা পেয়েছিলাম আমরা 3টি। তো এই 3টি সংখ্যা এই 19টি সংখ্যার মধ্যেও আছে, 14টি সংখ্যার মধ্যেও আছে। তো আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করে এই তিনটা বিয়োগ করে দেই তাহলে আমাদের মোট ফলাফল পেয়ে যাব 30টি। এটাই অ্যান্সার। তো এরপরেও না বুঝলে জানাবেন। তো যাই হোক, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। যদি আপনাদের প্রবলেম থাকে তো আমরা আরো দুই একটা ম্যাথ সেম নিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 72 এর মোট ভাজক কয়টি? তো এখানে বলে রাখি, ভাজক, গুণনীয়ক, ডিভিজর্স একই কথা। তো 72 সংখ্যাটির মোট ভাজক কতটি, মানে কোন সংখ্যাগুলো দিয়ে আপনি এই 72 কে ভাগ করতে পারবেন? আচ্ছা, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? আসলে কি দেখা যাচ্ছে? আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে না পেলে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে যে পরপর তিনটি সংখ্যার গুণফল হচ্ছে বা যোগফল হচ্ছে 120, গুণফল 120, তাদের যোগফল কত? অবশ্যই করে দেওয়া হবে। তার আগে আমরা এই প্রশ্নটা একটু দেখি যে 72 এর মোট ভাজক বা গুণনীয়ক কতটি। তো আমরা এই 72 কে কত কত লিখতে পারি? 1 গুণ 72, 2 গুণ 36, 3 দিয়ে যাবে 24, 4 দিয়ে যাবে হচ্ছে 4 18 72, 6 12 72, 8 9 72। এই সবগুলো সংখ্যাই হচ্ছে 72 এর ভাজক। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো এর থেকে বড় কোনো সংখ্যাও আসতে পারতো, 2072 তো আসতে পারে। তো তখন কি আমি এটাকে একটা একটা করে ভাগ করে করে দেখবো যে এটার ভাজক কতগুলো হয়? তাহলে তো একটা প্রশ্নের অ্যান্সার করতে করতেই টাইম শেষ। এটা না হয় সহজ, এই জন্য খুব সহজে হিসাব করে বের করে ফেলতে পারলাম যে এর ভাজক হচ্ছে 1 2 3 4 5 6টা, 6 2 12টা, তাই না? তো তখন কি করা যায়? হ্যাঁ, এটারও টেকনিক আছে। এই 72 কে আমরা একদম মৌলিক সংখ্যা যেগুলো, এই মৌলিক সংখ্যাই ভাঙার চেষ্টা করব। মৌলিক গুণনীয়কে 2 দিয়ে ভাগ করলে আমরা যেভাবে লসাগু শিখেছিলাম আগে, 36 2 72, আবারও 2 দিয়ে দেব 18, আবারও 2 দিয়ে দিচ্ছি 9 2 18, এরপর হচ্ছে 3। তো এই ক্ষেত্রে এই 2 এর আছে কয়টা? 2 আছে হচ্ছে 3টা, 2 গুণ 2 গুণ 2, আর 3 আছে হচ্ছে 2টা। তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 টু দি পাওয়ার 2 লিখতে পারি। বা 2 এর পাওয়ার হচ্ছে 3, যে 2 আছে 3টা আর 3 আছে হচ্ছে 2টা। তো এটা লেখার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে পাওয়ার গুলো আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, এদের সাথে 1 করে যোগ করে গুণ করে দিতে হবে। এটার জন্য কিন্তু আপনাকে যোগ দেখাতে হবে না। আপনি তো জানেন যে 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, আর 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়। তাহলে 3 4 কত হবে? 12টি, অর্থাৎ এটার গুণনীয়কের সংখ্যা হবে 12টি। তো আমার অঙ্ক এত বড় করতে হচ্ছে না, জাস্ট এখান থেকে আমি কিন্তু ফলাফল পেয়ে যাচ্ছি। 2 আছে 3টা, তাহলে আমার এখানে নিতে হবে 3 এর থেকে 1 বেশি 4। 3 আছে 2টা, নিতে হবে 1 বেশি, কত হবে? 2টা আর একটা 3টা, তার মানে 4 আর 3 গুণ করলে 3 4 12টি। একবারে দেখেই বলে দিতে পারবো যে সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে 12টি। প্রিন্স খান ভাই অনেক আনন্দ পাচ্ছেন ক্লাস করে, যাক তাও ভালো যে আপনাকে আনন্দ দিতে পেরেছি। যারা হয়তো গতকালকে ক্লাসটি মিস করেছেন, যে গতকালকে ক্লাসে ছিলেন না, প্রথম ক্লাসে বাস্তব সংখ্যার ওই ক্লাসটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু শর্ট টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা ক্লাসটি করে নিতে পারবেন। উপরে আমার একটা ইউটিউবের লিংক দেওয়া আছে, অনলাইন স্টাডি রুম। এই ইউটিউবে গিয়ে অনলাইন স্টাডি রুম সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন আমার চ্যানেলটি। ওইখানে শুধুমাত্র গতকালকের ক্লাস না, এর আগে আমি প্রায় আরও 30টার মতো লাইভ ক্লাস নিয়েছি এবং বিভিন্ন টপিকের উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে। প্রায় 80+ ভিডিও পাবেন এই চ্যানেলটিতে। আপনারা যদি নিয়মিত সময় নিয়ে চ্যানেলটি দেখেন তাহলে আপনাদের গণিতের অনেক সমস্যাই কেটে যাবে। এবং বিগত BCS এর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা আছে, রিটেন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা আছে, ব্যাংক জবের কিছু প্রশ্ন সমাধান করা আছে এবং ব্যাংক জবের
টপিক অনুসারে কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে। তো আপনারা যদি চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন। আর গ্রুপে তো ক্লাসে দেখা হবেই। তো যাই হোক, আমরা এর পরের ম্যাথটি নিচ্ছি। যদি প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে? তো আমার হাতে লেখা একটু ছোট ছোট, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি অনেক লাউডলি বলে দিচ্ছি যে নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে। ভাজক তো আমরা জানি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। তো ক নম্বর অপশনটি হচ্ছে 88, এরপরে আছে হচ্ছে 91, 99, আরেকটা অপশন হচ্ছে 95। তো এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে, এটা আমাদের 7 নম্বর প্রশ্ন। নিচের কোন সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে বা গুণনীয়ক রয়েছে? খুব সহজ একটি প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সরি, আপনার আগের একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা নাম বলে আমি চলে গেছি, যেহেতু একজন প্রশ্ন করেছিলেন পরপর তিনটি সংখ্যার গুণফল। পরপর প্রশ্নটি ছিল এমন, এটি আপনার অ্যান্সার করতে থাকেন, আমি ততক্ষণে ভাইয়ের প্রশ্নটার অ্যান্সারটা দিয়ে আসি। পরপর তিনটি সংখ্যার গুণফল 120, বলা হচ্ছে যে সংখ্যা তিনটির যোগফল কত হবে। তো পরপর বলতে হচ্ছে ক্রমিক সংখ্যা। এই পরপর মানে হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কোনগুলো? যেমন 1, 2, 3 গুণ করতে পারেন, এরপরে 2, 3, 4 গুণ করে দেখতে পারেন, 3, 4, 5 গুণ করে দেখতে পারেন যে কত হয়। তো এটার জন্য তো 6 হবে, এটার জন্য 3, 4, 12, 12, 2, 24 হবে, এটার জন্য 4, 5, 20 আর 3, 20 হচ্ছে 60 হবে। এরপরের সংখ্যাটা যদি আমরা গুণ করি, 4, 5, 20, 6, 20 হচ্ছে 120। তো আশা করি সংখ্যা তিনটি পেয়ে গিয়েছেন যে 4, 5, 6। এই 4, 5, 6 এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করি কত হবে? 15। 4 আর 5, 9 আর 6, 15। তার মানে সংখ্যা তিনটির যোগফল হবে 15। যদি না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো উপরের প্রশ্নটি সমাধান করার পরে আরো একটি প্রশ্ন আসছে কমেন্টে, সেই প্রশ্নটা সমাধান করব। নিচের কোন সংখ্যাটি সর্বাধিক সংখ্যক ভাজক রয়েছে? তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই 88 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 44, 44 কে 2 দিয়ে ভাগ করলে 22, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11। তো সবগুলোই মৌলিক সংখ্যা আসছে। 2 আছে হচ্ছে 3টা, একটা বেশি নিব 4, 11 আছে একটা বেশি নিব 2। তার মানে এই 88 এর ভাজক হচ্ছে 8টি। আমরা এই ক্ষেত্রে মানে এই সংখ্যাগুলো চেক করতে করতে কিন্তু কোন সংখ্যার ভাজক কতগুলো এটাও কিন্তু খুব দ্রুত বের করা শিখে যাব। তো 91 কে যদি আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ করি, 3 দিয়েও ভাগ যাবে না। 7, 13 হচ্ছে 91। তো 7 একটা মৌলিক সংখ্যা আর 13 একটা মৌলিক সংখ্যা। তো এটা আছে একটা, নিব হচ্ছে 2, 13 আছে একটা, নিব হচ্ছে 2। তাহলে মোট ভাজক আছে 4টা। মোট ভাজক আছে 4টা, এটার ক্ষেত্রে মোট ভাজক আছে 8টা। 99 এর ক্ষেত্রে 3 দিয়ে যায় 33, 3 দিয়ে যায় 11। তো এই ক্ষেত্রে মৌলিক সংখ্যা চলে আসে সবগুলোই। 3 আছে একটা, 2টা, তো নিব কত? 3 এর জন্য নিব 3, একটা বেশি। 11 আছে একটা, নিব একটা বেশি 2, তো 3 2 গুণা 6। তার মানে এই সংখ্যাটির ভাজক আছে 6টি। তো আশা করছি যে এরপরে থেকে যে কোনো সংখ্যার ভাজক কতটি বের করতে বললে আমাদের আর প্রবলেমে পড়তে হবে না, খুব দ্রুত আমরা বের করে নিতে পারবো। 95, তো 5 দিয়ে ভাগ করতে পারি আমরা এটাকে, 5 19 95 আছে। 5 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। 5 একটা, একটার জন্য নিব 2, এক বেশি করে। 19 আছে একটা, নিব কয়টা? 2, এক বেশি। তার মানে এটার জন্য ভাজক আছে 4টি। তো সর্বাধিক ভাজক আছে হচ্ছে 8টি এই 88 এর জন্য। তো সবগুলো বের করে দিলাম, এই জন্যই আমি বলতে পারতাম যে যেহেতু এটা জোড় সংখ্যা এই ইত্যাদি বলে টলে বুঝিয়ে দিতে পারতাম। সবগুলো বের করলাম, কারণ হচ্ছে যে এই জাতীয় যে কোনো অঙ্কের যদি এখন বলে যে এই সংখ্যাটির ভাজক কয়টা হবে, তাহলে কিন্তু আমরা এই ভাজকগুলো নির্ণয় করে নিতে পারবো একবারে খুব সহজে।
এবং দ্রুত। তো ধন্যবাদ আপনাদের সকলকে যারা ক্লাসটি শেয়ার করে দিয়েছেন। তো একজন প্রশ্ন করেছেন যে একটি সংখ্যা আরেকটি সংখ্যা থেকে যত ছোট অপর আরেকটি সংখ্যা থেকে ঠিক তত বড়, বা একটা সংখ্যা থেকে যত বড় অন্য আরেকটা সংখ্যা থেকে ঠিক তত ছোট, তার মানে কি সংখ্যাটা অবশ্যই মিডিলে আছে। এই টাইপের অঙ্কগুলো আমরা করব। আমি ওইখানে প্রশ্নটি রেখেছি আপনাদের জন্য। যেমন আমি যদি বলি যে একটি সংখ্যা 301 থেকে যত বড় এরপরে হচ্ছে 381 থেকে তত ছোট, 81 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আবারও বলে দিচ্ছি, একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, তো সংখ্যাটি কত? আমি যদি বলি যে একটি সংখ্যা 1 থেকে যত বড়, 1 থেকে যত বড় আর 10 থেকে তত ছোট, বা 11 থেকে তত ছোট, 11 থেকে তত ছোট, তার মানে কি দাঁড়ায়? যে এই সংখ্যাটা হচ্ছে 1 এবং 11 এর মাঝে অবস্থান করতেছে, তাই তো? একদম, যে ঠিক এই সংখ্যাটা যেমন 1 এর সাথে যদি আমরা 5 যোগ করি, 1 আর 5 যোগ করলে হবে 6, আবার 6 এর সাথে যদি 5 যোগ করি হবে হচ্ছে 11, তার মানে এই 6 সংখ্যাটি হচ্ছে মিডিলে আছে। এই 1 এর থেকে 6 5 বড়, আবার 11 থেকে 6 হচ্ছে 5 ছোট, তার মানে কি দাঁড়াচ্ছে? এই টাইপের প্রশ্ন যদি আসে যে কোন সংখ্যাটি এই একটা সংখ্যা থেকে যত বড় আর একটা সংখ্যা থেকে তত ছোট, তার মানে ওই সংখ্যাটি হচ্ছে ওই দুইটা সংখ্যার মিডিলে আছে, অর্থাৎ ওই দুইটা সংখ্যার গড়ও বলতে পারি আমরা, যে এভারেজ যেটা আসবে ওইটাই। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার করব কিভাবে? জাস্ট এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ। 301 যোগ 381 ভাগ 2, 300 300 682 ভাগ 2, তো কাটাকাটি করলে 34 দুগুণ হচ্ছে 68 আর থেকে 1 341, তো অ্যান্সার হবে 341। তো আপনার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির অ্যান্সার কত হবে তাহলে? প্রশ্নটি কই ছিল? অনেক উপরে চলে গিয়েছে। 470 আর হচ্ছে 720, তো 470 আর 720 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। 0 7 আর 2 9, 4 আর 7 হচ্ছে 11, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণা 10, 9 দুগুণা 18 আর হচ্ছে 5 দুগুণা 10, 595 মেবি, এটাই অ্যান্সার। আচ্ছা, কাকলি কলি আপু একটা প্রশ্ন করেছেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? যাক, আপনারা যে ক্লাসে অনেক প্রশ্ন করছেন এবং উত্তর পাচ্ছেন বা উত্তর দিচ্ছেন, ক্লাস আসলে এরকমই হওয়া উচিত যে আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নগুলোর অ্যান্সার করব, আবার আমি আমার মতো করে বুঝিয়ে দিব, আপনারাও আমি প্রশ্ন করলে অ্যান্সারগুলো দিবেন। তাহলেই মনে হবে না যে আর আসলে আপনারা অনলাইনে ক্লাস করতেছেন, মনে হবে যে আসলে ক্লাসে বসেই আপনারা ক্লাস করছেন, বা আমার কাছেও তেমনই মনে হবে যে স্টুডেন্টরা হয়তো সামনেই বসে আছে। যাই হোক, প্রশ্নটা ছিল যে নিচের কোন সংখ্যাটি এই 3টি সংখ্যা দ্বারাই বিভাজ্য? এরকমই তো, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? সর্বদাই মানে একবার বিভাজ্য হলো আর পরবর্তীতে আর হবে না, এরকম যেন না হয়, ঠিক আছে? যেমন আমি বললাম, এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে 5 6 7 আর হচ্ছে 11, তো অপশনগুলো 5 6 7 আর 11, এক্ষেত্রে কোনটা হবে উত্তর? আমি যদি 1 2 আর 3 গুণ করি, 3টা ক্রমিক সংখ্যা, উত্তর হবে 6। আমি যদি 2 2 3 4 গুণ করি, 3 4 12, 12 দুগুণা 24, পর ক্রমিক সংখ্যা 3টা গুণ করলাম, তো গুণ করলে এখানে পেলাম 24। তো 6 কে 6 দিয়ে ভাগ করা যায়, 24 কে 6 দিয়ে ভাগ করা যায়। এরপরে 3 4 5, 3 4 12, 5 12 হচ্ছে 60, 60 কে 6 দিয়ে ভাগ করা যায়। 5 6 7 4 5 6, যেটাই নেই না কেন আমরা, 5 6 30, এটা হচ্ছে 210, 210 কে 6 দিয়ে ভাগ করা যাবে। তার মানে আমি যেই সংখ্যাগুলোই নেই না কেন পরপর সবগুলো সংখ্যাকে কি করা যাচ্ছে? 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। এটা ক, এটা খ, এটা গ আর এটা ঘ নাম্বার ছিল, উত্তর হবে খ নাম্বারটা, যে অবশ্যই 6 দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। ওকে, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি ততক্ষণে আচ্ছা প্রিন্স খান ভাই, আপনার প্রশ্নটা এখনো সমাধান করি নাই, মন খারাপ করতে পারেন, আচ্ছা করে দিচ্ছি। বলছে যে √3
এই √3 কিভাবে বের করব, এটা একটা প্রশ্ন ছিল প্রিন্স ভাইয়ের। তো √3 এর মান আমরা বের করতে পারি এভাবে, যে কোনো সংখ্যার বর্গমূল বের করার জন্য। যেহেতু এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এই সংখ্যাটা কি চলে আসবে, বর্গমূল করলে অবশ্যই দশমিক আসবে। কিন্তু এর পরবর্তীতে আর কোনো সংখ্যা নেই, তো আমরা ইচ্ছা করলে 2 ঘর 3 ঘর পর্যন্ত দশমিক বের করতে পারি। তো আমাদের যে অপশনগুলো থাকবে, এই অপশনে হয়তো 2 ঘর বা 3 ঘর বা 4 ঘর পর্যন্ত থাকতে পারে। তো আমাদের 2 ঘর পর্যন্ত বের করলেই আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। তো আমিও চাচ্ছি যে 2 ঘর পর্যন্ত বের করি। এই জন্য দশমিকের পরে 2 জোড়া শূন্য নিয়ে নিলাম। বর্গমূল বের করার জন্য আমাদের সবসময় জোড়ায় জোড়ায় নিতে হবে। তো এখন যে কাজটা করতে হবে, প্রথম সংখ্যাটা আছে 3 জোড়া ছাড়া। এই 3কে কোন সংখ্যার পূর্ণবর্গ, যেমন 1 এর পূর্ণবর্গ হচ্ছে, মানে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, বেশি হয়ে যাবে। এই জন্য আমরা 2 নিতে পারবো না, 1 নিলাম। এবং এখানে ফলাফলটা বসাইতে হবে সবসময় ওই সংখ্যাটির বর্গ। আবারও বলে দিচ্ছি, যেমন এখানে যদি আমি 3 নেই, তাহলে এখানে আমাকে 9 বসাতে হবে। 3 এর বর্গ 9, এখানে আমি নিচ্ছি 1, 1 নিলে আসবে 1, থাকবে হচ্ছে 2, বিয়োগ করলাম ভাগের নিয়মে যেটা করতে হয়। তো অবশেষ যেটা থাকলো, এখন যে কাজটা করতে হবে, এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার দ্বিগুণ এখানে লিখতে হবে। 1 এর দ্বিগুণ হচ্ছে 2 বা ডাবল হচ্ছে 2। এরপরে আমরা এখানে দশমিক দিয়ে পরের জোড়াটা নামিয়ে নিয়ে আসলাম, হয়ে গেল 200। এখানে একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যাটিকে ঠিক এই পাশে লিখবো। লিখলে এই দুইটা সংখ্যা, মানে এই সংখ্যা দিয়ে তখন এই পুরো সংখ্যাটাকে গুণ করলে যেন 200 বা 200 এর কাছাকাছি হয়, তো এমন একটা মান নিব। তো আমরা যদি এখানে 8 নেই, তো 8 দুগুণা 16, 8 8 64, বেশি হয়ে যাবে। এখানে আমরা 7 নিলাম, 7 7 49, সাথে আছে 4, 7 দুগুণা 14, আর 4 হবে 18। আবারও বলে দিচ্ছি, 8 নিলে বেশি হয়ে যেত, 8 8 64, হাতে থাকতো 6, 8 দুগুণা 16 আর 6 22, বেশি হয়ে যেত। এই জন্য আমরা নিলাম হচ্ছে 7, 7 7 49, 9, হাতে 4, 7 দুগুণা 14 আর 4 18। এরপরে বিয়োগ করে দেবো, আবার কত আছে, তাহলে থাকবে হচ্ছে আমার 11। এই যে পরবর্তী এক জোড়া আছে, এই জোড়াটাকেও নামিয়ে নিয়ে আসলাম। নামিয়ে নিয়ে আসার পরে এখানে হয়েছে কত, 17। 17 এর ডাবল কত, 34। সবসময় এখানে যে সংখ্যাটা হবে তার ডাবল লিখতে হবে। তবে মজার বিষয় হচ্ছে এটা, যেই সময় অনেক সময় দেখা যায় এখানকার সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ডাবল করতে আবার 2 দিয়ে গুণ করে করে দেখতে হয়, মানে একবারে বলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা আর একটু টেকনিক্যালি আগানোর চেষ্টা করতে পারেন, যে লাস্টের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি এর সাথে যোগ করে দেন, 27 আর 7 যোগ করলে কত হবে, 34 হবে। দেখেন মিলবেই। তাহলে আমরা এই কাজটাও করতে পারি, যে 7 আর 27 কে যোগ করলেও ওই 17 এর ডাবল সংখ্যাটা পেয়ে যেতে পারি বা পেয়ে যায়। তো এখন আমরা এখানে পেলাম হচ্ছে 34। এমন একটা সংখ্যা নিতে হবে। তো আমরা এখানে যদি 3 নিই, 3 4 12, 4 নিতে পারবো না, 3 3 9, 3 4 12, 2, হাতে আছে 1। তো যেখানে ছিলাম, যে আমাদের 3 দিয়ে গুণ করলে আমরা তখন এটা পাচ্ছি। তো এটা আর লিখতে হবে না আমার অবশিষ্ট কতটুকু আছে, কারণ অঙ্কটা তো আমাকে করে দিয়ে আসতে হবে না, অ্যান্সারটা লাগবে। তো অ্যান্সারটা হচ্ছে 1.73 সামথিং। আরো কিছু আসবে, তবে অপশনগুলো দেখা যাবে যে 1.73 দিয়ে একটা অপশনই আছে। অন্য অপশন হয়তো 7.5 থাকতে পারে, 7.8 থাকতে পারে, বা 1.8 সামথিং থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমার এই অপশনটি দুইটা থেকেই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা প্রিন্স খান ভাই, যদি এরপরে প্রবলেম থাকে সেক্ষেত্রে বলে দিতে মানে করতে পারেন। মৌলিক সংখ্যা কিভাবে বের করব, এটা গত ক্লাসে আলোচনা করেছি। আপনি জাস্ট একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখে নেবেন, ক্লাসটি আপলোড করা আছে। এর পরবর্তী প্রশ্নটি নিয়ে নিচ্ছি। তো 8 নম্বর প্রশ্ন হচ্ছে 32। এর আগেও আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি আপনাদের। তো আমার যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়াল থেকে আমি শুরু করলাম। 32 ও 64 এর ভাজক সংখ্যার পার্থক্য কত? অর্থাৎ এই 32 এর যতগুলো ভাজক আছে
আর 64 এর যতগুলো ভাজক আছে এই ভাজক সংখ্যাগুলোর পার্থক্য কত হবে। আশা করছি যে আপনারা অ্যানসার দিতে পারবেন। আচ্ছা, এটা কি অ্যাডমিশনের ক্লাস? না, এটা অ্যাডমিশনের ক্লাস না, এটা জব রিলেটেড ক্লাস। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ। 32 এবং 64, তো আমরা তো আমাদের নিয়মটা জানি যে কিভাবে আমরা ভাজকগুলো বের করতে পারি। 2 দিয়ে ভাগ করলাম 16, আবার 2 দিয়ে যাবে হচ্ছে 8, 2 দিয়ে দিলাম 4, 2 দিয়ে দিলাম 2। বা আমরা একবারেও জানি যে 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, আর 64 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6। অর্থাৎ এই সংখ্যাটার জন্য আমাদের আছে কয়টা, আর এই সংখ্যাটার জন্য আছে কয়টা। তো আরেকটু বিস্তারিত যদি করে দেই, যারা মাত্রই জয়েন করেছেন তারা একটু বুঝতে পারবেন যে 32 কে আমরা লিখতে পারি 1 গুণ 32, লিখতে পারি 2 গুণ 16, লিখতে পারি 4 গুণ 8। তার মানে মোট পাচ্ছি কয়টা, 6টা। আবার দেখেন এই 64 কে যদি ভাগ করি 1 গুণ 64, 2 গুণ 32, 4 গুণ 16, 8 গুণ 8 এই লিখতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6টা, এটার ক্ষেত্রে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা, কারণ এই 8টাকে আমরা দুইবার হিসাব করব না। তো এটাকে টেকনিক্যালি আমরা কিভাবে বের করতে পারি, যেটা যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের জন্য জাস্ট একটু বিস্তারিত বলে দিলাম। যে এখানে যে পাওয়ারটা থাকবে মৌলিক সংখ্যায় ভাঙানোর পরে যে পাওয়ারটা আসবে এই পাওয়ারের থেকে এক বেশি নিতে হবে। অর্থাৎ এখানে 5 ছিল, তার মানে এইটার ডিভিজার্স হচ্ছে 6টি, এখানে 6 ছিল। তো এই ক্ষেত্রে 64 এর জন্য আমরা ডিভিজার্স বা ভাজক বা গুণনীয়ক যেটাই বলি না কেন পাবো হচ্ছে 7টি। এই দুটার ব্যবধান কত, 7 বিয়োগ 6 এর ব্যবধান হচ্ছে 1, তার মানে ব্যবধান হবে 1, ভাজক সংখ্যার ব্যবধান 1। আচ্ছা, এখনো সমস্যা হলে আমি বর্গমূল ক্লাস শেষে আরো ভালো করে দেখিয়ে দেবো, আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে। একটু ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। ওকে, এর পরবর্তী প্রশ্নটা নিচ্ছি। তো এর পরের প্রশ্নটা ছিল যে 3টি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি নিচের কোন সংখ্যা দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। যে সংখ্যাটা মানে যে প্রশ্নটা অলরেডি আপনারা করে ফেলেছেন এবং অ্যান্সার করা হয়েছে। আমরা চলে যাব ভগ্নাংশ রিলেটেড। ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো এটার ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি বৃহত্তম বা নিচের কোনটি বড়, কোন ভগ্নাংশের মান বড়। যেমন এখানে অপশনগুলো নিলাম 2/3, 4/5, 13/15 আর হচ্ছে 23/30, 4টা অপশন। তো বলা হচ্ছে যে নিচের কোন ভগ্নাংশটির মান বড়। তো আমরা ছোটবেলায় শিখে আসছি যে প্রথমে যদি ভগ্নাংশগুলোকে আমরা সমহর করে নিতে পারি, তো সমহর করে নিলে উপরের যে মানটা বড় হবে ওই ভগ্নাংশের মানটাই বড়, আর উপরে যে মানটা ছোট ওই ভগ্নাংশের মানটাই হচ্ছে ছোট। তার জন্য কি করতে হবে, এই হরগুলো সব একই চেহারার বানাতে হবে। তো এটার জন্য হরগুলো এক চেহারা বানানো খুব বেশি একটা কষ্ট হবে না, কিন্তু অনেক অঙ্কই আসে যেগুলোকে এই হরগুলো এক করতে গেলে অনেক বড় বড় হিসাব করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, তখন আমাদের কিছুটা প্রবলেম হবে। তো আমরা দুইটা পদ্ধতি শিখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের যেটা ছোটবেলায় করে আসছি এটা একটু মনে করিয়ে দিচ্ছি, আর এই পদ্ধতি ছাড়াও আমরা সরাসরি কিভাবে করতে পারবো সেটাও দেখিয়ে দিব। যেমন 3, 5, 15 আর 30, এই চারটা সংখ্যার লসাগু হচ্ছে 30। দেখি একদম দেখা মাত্রই বলে দিলাম যে এই সংখ্যাগুলোর লসাগু কত, 30। কেন বলতে পারলাম, লসাগু বের করার জন্য সর্বপ্রথম আমাকে দেখতে হবে এখানে সবথেকে বড় সংখ্যা কোনটি। বড় সংখ্যা হচ্ছে 30। এখন দেখবো যে 30কে কি অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তো আলহামদুলিল্লাহ, ওই সংখ্যাটি আমাদের লসাগু। আর যদি ভাগ করা না যায় তখন এই সংখ্যাগুলোর গুণিতক বের করে করে আমরা লসাগু বের করি। তো এই সম্পর্কে বিস্তারিত লসাগু গসাগু চ্যাপ্টারে আলোচনা থাকবে।
আচ্ছা, নবী জাহান ইসরাত, আমি কোনো বই তেমন ফলো করি না, মানে কোনো নির্দিষ্ট বই ফলো করি না। আমি আমার কাছে অনেক প্রশ্নের আছে, যেহেতু দীর্ঘদিন ধরে এই জব রিলেটেড কোচিং এর সাথে জড়িত আছি, তো হিউজ পরিমাণে একটা কালেকশন আছে, সেখান থেকে আমি আমার নিজের মতো করে পড়াই। তো যাই হোক, আমি চলে যাচ্ছি এই অঙ্কটার জন্য, যে এটার লসাগু হচ্ছে 30। তো এটার জন্য তো 30 আছে, এটাকে যদি 30 বানাতে চাই তাহলে উপরে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে, নিচেও 10 দিয়ে গুণ করতে হবে। 3 10 এ 30, আমরা জানি 5 6 30, তো এটাকে 6 দিয়ে গুণ করলে উপরে হয়ে যাবে 24। আবার 15 দুগুণা 30, 13 কে 2 দিয়ে গুণ করলে হবে 13 দুগুণা 26, আর এটা তো ছিলই 23/30। তো সব থেকে বড় কোনটা, 20 24 26 নাকি 23? আমরা দেখি বুঝতে পারতেছি যে 26টা বড়, তার মানে অ্যান্সার এটা। এটা গেল হচ্ছে একটা, যখন আমরা এই লসাগু বের করেই করতে পারলাম। কিন্তু যখন আমাদের ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে বড় বড়, তো সেক্ষেত্রে আমরা তো আর এই টেকনিকটা ইউজ করতে পারছি না। তখন আমরা কি করব, কেউ চাইলে এইভাবেও করতে পারেন, আবার কেউ চাইলে এই দ্বিতীয় পদ্ধতিতেও করতে পারেন। যার কাছে যেটা ভালো লাগবে সেই পদ্ধতিটাই আপনারা প্র্যাকটিস করবেন। এমন না যে আমি আপনাদের উপরে কোনোটা জোর করে চাপিয়ে দিচ্ছি। যাই হোক, তো যে কোনো দুইটা ভগ্নাংশকে যখন আমরা তুলনা করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আমি আর চিহ্ন দিয়েছি। তো 5 দুগুণা হচ্ছে 10, এই 10 লিখবো এটার উপরে, মানে লবের উপরে এই সংখ্যাটা লিখবো। 3 4 হচ্ছে 12। তো যেহেতু 10-এর থেকে 12 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড় আর এই ভগ্নাংশটি ছোট। এর পরবর্তী কাজ হবে আবার এই দুইটা সংখ্যাকে গুণ করা। তো এখান থেকে আমরা বড় ছোট পেয়ে গেছি। তো 5 13 হচ্ছে 65, আর 4 15 হচ্ছে 60। তো এটার জন্য আমাদের বড় হচ্ছে 65, তার মানে এই ভগ্নাংশটা বড়। এখন পর্যন্ত এই গ নাম্বারটা বড় আছে। এরপরে এই দুইটা তুলনা করি। 3 13 হচ্ছে 39, 390। 3 13 39, আর একটা শূন্য বসিয়ে দিলাম, 390। 3 15 45 এর 5, হাতে আছে 4, আর 15 দুগুণা 30, আর 4 হবে 34। তো এটা হচ্ছে 390, আর এটা হচ্ছে 345। অবশ্যই 390 বড়, তার মানে বড় ভগ্নাংশটি হচ্ছে এইটি। তো আবারও আপনারা কিভাবে গুণ করবেন আমি একটু বলে দেই। লব হর, এখানেও থাকবে লব আর হচ্ছে হর। এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো এই যে গুণ করলেন, বা আপনি এদিকে চিহ্ন দেয় এদিকে চিহ্ন দেয়, কোনো সমস্যা নাই। এই লবটা যার সাথে গুণ করছি, এই লবের ফলাফলটা এখানেই লিখতে হবে, এই লবের উপরেই লিখতে হবে এই মানটা, এই দুইটা সংখ্যা গুণ করলে। আবার এই লব দিয়ে যে সংখ্যাটাকে গুণ করছি সেটাকে ঠিক এটার উপরেই লিখবো। যেটা বড় ওই ভগ্নাংশের মান বড়, যেটা ছোট পাবো ওই ভগ্নাংশের মান ছোট। পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। 13/15 বড়। আচ্ছা, আপনারা অ্যান্সার দিয়েছেন অনেকেই। একই রকম ভাবে আরো একটা প্রশ্ন নিচ্ছি যে কোন ভগ্নাংশটি বড়, এটার জন্য আপনারা অ্যান্সার দিবেন। আমি জাস্ট উত্তরগুলো নিয়ে নিচ্ছি যে এই ভগ্নাংশগুলোর মধ্যে বড় কোনটি। গ নাম্বারটি হচ্ছে 1/3, আর ঘ নাম্বারটি হচ্ছে 2/5। তো বলা হচ্ছে যে এই ভগ্নাংশগুলোর মধ্যেও বড় হবে কোনটি, সব থেকে বড় কোনটি। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান বড়, বা নিচের কোন সংখ্যাটি সব থেকে বড়, যেটাই বলি না কেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু সমাধান করি। এই 0.3 আর হচ্ছে 0.3 এর রুট ওভার আছে, আর এখানে হচ্ছে 1/3, আর এটা আছে হচ্ছে 2/3।
এটার মান তো আমরা জানি যে এটার মান 0.3 দেওয়াই আছে। তো এটাকে যদি আমরা করি, এটাকে 1 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 3.33333 এরকম ভাবে আসতে থাকবে, আনলিমিটেড চলতে থাকবে। আচ্ছা, আর এই 2 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2 কে 5 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 0.0 আসবে, 4 5 হচ্ছে 20, এর মানে 0.4 ওইটার মান। এখন পর্যন্ত সব থেকে বড় মান হচ্ছে 0.4, কিন্তু এই যে আরেকটা রয়ে গেছে যে বর্গমূল, কার বর্গমূল? 0.3 এর বর্গমূল। এই 0.3 এর বর্গমূল করলে এই সংখ্যাটা কি বড় হবে নাকি ছোট হবে? তো আমরা যেমন 25 কে বর্গমূল করলে হয় কত? 5, 16 কে বর্গমূল করলে হয় 4, সংখ্যাগুলো ছোট হয়, তাই না? কিন্তু আমরা যদি কোনো যেমন 0.25 কে যদি বর্গমূল করি, 2.5 কে যদি বর্গমূল করি, এটার জন্য উত্তর হবে 5। তো 0.25 বড় নাকি 0.5 বড়? অবশ্যই 0.5 বড়। এরপরে 0.16 কে যদি বর্গমূল করি পাবো হচ্ছে 0.4। অর্থাৎ বলতে চাচ্ছি এটাই যে কোনো দশমিক সংখ্যা বর্গমূল অবশ্যই ওই সংখ্যাটি থেকে বড় হয়ে যাবে। অর্থাৎ দশমিক সংখ্যাকে এক অপেক্ষা ছোট দশমিক সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি, সংখ্যাগুলোর মান বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে এইটার মানও বৃদ্ধি পাবে। তো কত বাড়বে? আমি যদি একটু দেখি যে 3, আমি একটা শূন্য নিয়ে একটা জোড়া দিলাম, এর পরবর্তীতে আরো শূন্য নিয়ে আরো জোড়া বানাতে পারি। তো যেহেতু প্রথমটা শূন্য, 30 থেকেই শুরু হবে আমাদের। তো 30 কোন সংখ্যার বর্গটা কাছাকাছি? 5 5 25, 6 6 36, বেশি হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা হবে 5 5 25। এরপরে 5 নিয়ে আরো করতে পারি, কিন্তু আমার আর প্রয়োজন হচ্ছে না, কারণ এই সর্বোচ্চ সংখ্যা ছিল আমাদের এখানে 0.4, আর এখানে পেয়ে গেছি অলরেডি 0.5, আরো সামথিং আছে। তার মানে সব থেকে বড় হবে হচ্ছে √0.3। ওকে, তো এভাবে করে আমরা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারি খুব দ্রুত। তো আজকে প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তো আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই ইতি টানছি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও লাইভ ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।